ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের বিভিন্ন ভৌত রাশির মাত্রা, একক ও পরিমাপ এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি ভৌত বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টার থেকেই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেবো। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে এবার চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রথমেই বলছে নিম্নলিখিত কোনটি একটি ভেক্টর রাশি। ঠিক আছে, দিয়ে দেখো চারটে অপশান রয়েছে, ভরবেগ, ঘনত্ব, ভর এবং অপশান ডিতে আছে দ্রুতি। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটি ভেক্টর রাশি হবে সেটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো তার আগে আমরা জেনে নেব ভেক্টর রাশি কী জিনিস এবং স্কেলার রাশি কী জিনিস। ঠিক আছে, দেখো ভেক্টর রাশি হলো যে রাশির মান ও অভিমুখ উভয়ই আছে। ঠিক আছে, সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। আর যে রাশির মান আছে কিন্তু অভিমুখ বা কোনো রকম দিক নেই সেটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তো দেখো দৈর্ঘ্য, ভর, সময় এদের কি কোনো দিক আছে বা অভিমুখ আছে? দেখো ঘনত্ব, কোনো অভিমুখ আছে? তাপ, উষ্ণতা, শক্তি, এদের তো কোনো রকম অভিমুখ নেই কিন্তু এদের মান আছে, তাই তো? তো সেই জন্য এগুলো হচ্ছে স্কেলার রাশি। এক্সাম্পলগুলো দেখে নাও, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা। তোমার শরীরে ক্ষমতা রয়েছে এই কাজটা করার, তো ক্ষমতাটার কোনো কি অভিমুখ বা দিক রয়েছে? নেই, কিন্তু তার মান আছে, এত হর্স পাওয়ার, এত ওয়াট। ঠিক আছে, তো সেরকম মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। এছাড়া দেখে নাও তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। তো এবার আমরা দেখে নেব ভেক্টর রাশি। দেখো সরণ, ধরো তুমি এই বিন্দুটা থেকে যাত্রা শুরু করেছো, তোমাকে যেতে হবে এই বিন্দুটাতে। দেখো তার নির্দিষ্ট কিন্তু একটা দিক রয়েছে, তাই না? তোমাকে এই দিকে যেতে হবে, তার দিক রয়েছে এবং দেখো একটা মানও রয়েছে। তুমি ধরো 10 মিটার গেলে, ঠিক আছে, তাহলে দেখো মানও পাচ্ছি এবং তার সাথে দেখো একটা অভিমুখ পাচ্ছি, তাই না? আমাকে এখান থেকে এই পয়েন্টে যেতে হবে, মানে আমাকে এই দিকে যেতে হবে, তাই তো? তার একটা অভিমুখ রয়েছে এবং তার সাথে দেখো মানও রয়েছে, তাই তো? তাহলে যেসব রাশির মান ও অভিমুখ দুই রয়েছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা নিশ্চয়ই বোঝা গিয়েছে প্রত্যেকের। তো এবার আমরা ভেক্টর রাশির আরও কিছু এক্সাম্পল দেখে নেব। দেখো এছাড়া কি বললাম, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ঘাত, ওজন, ক্ষেত্রফল, চৌম্বক প্রাবল্য। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেক্টর রাশির এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেসব পরীক্ষাতে সায়েন্স থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এরকমটা কিন্তু খুবই কম পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অপশানে কি রয়েছে, ঘনত্ব রয়েছে, ভরবেগ রয়েছে, ভর রয়েছে এবং দ্রুতি রয়েছে। তাহলে দেখো ঘনত্ব, ভর এবং দ্রুতি এই তিনটেই কি স্কেলার রাশি, তাই তো? এই তিনটেই হচ্ছে স্কেলার রাশি। তাহলে কি পেলাম, একমাত্র ভেক্টর রাশি কোনটা? অপশান এ, ভরবেগ। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশান এ, ভরবেগ। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বিমানের উচ্চতা এটা মাপার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো নিচে চারটে যন্ত্র দেওয়া রয়েছে, এই চারটের মধ্যে কোনটিকে ব্যবহার করে আমরা বিমানের উচ্চতা পরিমাপ করতে পারবো? অপশান এতে আছে পাইরোমিটার, অপশান বিতে আছে ফ্যাদোমিটার, অপশান সিতে আছে ব্যারোমিটার এবং অপশান ডিতে আছে অল্টিমিটার। ঠিক আছে, তাই চারটের মধ্যে আমরা কোনটাকে ব্যবহার করব? দেখো আমরা জানি যে অল্টিমিটার কোনো স্থানে উচ্চতা মাপতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বিমানের উচ্চতা মাপতেও আমরা এই অল্টিমিটারকেই ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা বিমানটা কত উঁচুতে উঠছে সেটা পরিমাপ করতে গেলে আমাদেরকে এই অল্টিমিটার ইউজ করতে হবে। বোঝা গেল? এবার আমরা এই প্রসঙ্গে অপশানে যেগুলো রয়েছে সেগুলো কোন কাজে ব্যবহার হয় জেনে নেব। দেখো ফ্যাডোমিটার, এটা সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। পাইরোমিটার, এটা উচ্চ উষ্ণতা
পরিমাপ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইড্রোমিটার এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এবং ব্যারোমিটার এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যারোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসঙ্গে এগুলো কিন্তু জেনে রাখবো। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত নিচের এককগুলির মধ্যে কোনটি বৃহত্তম। ঠিক আছে, তারপরে 4টে ইউনিট, এই 4টে ইউনিটই কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে এই 4টের মধ্যে কোনটা সবথেকে বৃহত্তম। ঠিক আছে, এই 4টের মধ্যে কোনটা সবথেকে বৃহত্তম? আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক এবং অপশান ডিতে আছে ফার্মি। তো মনে রাখবে দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক হচ্ছে অপশান সি। ঠিক আছে, পারসেক হচ্ছে দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক। বোঝা গেল? এবার আমরা এই প্রসঙ্গে এই মানগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয় যে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, 1 পারসেক সমান কত আলোকবর্ষ। তাহলে আমরা এই যে মানগুলো একটু জেনে নেব। ঠিক আছে, তো জেনে নাও 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 1.495 ইন্টু 10⁸ কিলোমিটার। ঠিক আছে, 1 আলোকবর্ষ এবার বা 1 লাইট ইয়ার যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, লাইট ইয়ার, LIGHT, লাইট ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ। তো 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এবার জেনে নাও 1 পারসেক, 1 পারসেক হচ্ছে 3.26 আলোকবর্ষ। ঠিক আছে, এবং 1 ফার্মি হচ্ছে 10⁻−15 মিটার। তাহলে এবার তোমরা আমাকে বলো দৈর্ঘ্য পরিমাপের সবথেকে ক্ষুদ্রতম একক কোনটা? তো মনে রাখবে দৈর্ঘ্য পরিমাপের সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি। ঠিক আছে, তাহলে 4টে ইউনিটের মধ্যে সবথেকে বড় ইউনিট হচ্ছে পারসেক, কারণ 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, মানে 3.26 গুণিত এই মানটা। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকের? এই মানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় এই মানগুলো কিন্তু জানতে চাওয়া হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। ঠিক আছে, অপশানে কি রয়েছে অল্টিমিটার, পাইরোমিটার, ফ্যাথোমিটার এবং অপশান ডিতে আছে হাইড্রোমিটার। তো আমরা সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করে থাকি? অপশান সি, ফ্যাথোমিটার। ঠিক আছে, কি বললাম? ফ্যাথোমিটার। তাহলে আমরা এই প্রসঙ্গে জেনে নেব বাকি অপশানের যেগুলো রয়েছে সেগুলো কোন কাজে ব্যবহার করা হয়। দেখো অল্টিমিটার, অল্টিমিটার উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। পাইরোমিটার উচ্চ উষ্ণতা এবং হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোনটি আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত, মানে আমাকে আপেক্ষিক গুরুত্বের মাত্রা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো তার আগে আমরা জেনে নেব আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি। দেখো আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, যে ঘনত্ব বাই ঘনত্ব, তাই তো? তাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, তো কেটে গিয়ে কী থাকছে? 1 থাকছে। তাহলে এদের কিন্তু কোনো একক পাচ্ছি না আমরা, কোনো এককই থাকছে না। সেই জন্য মনে রাখবে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এককবিহীন এবং মাত্রাহীন রাশি। ঠিক আছে, এবার দেখো যে মাত্রাহীন রাশি মানেই যে সবসময় এককবিহীন হবে এর কিন্তু কোনো মানে নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাত্রাহীন রাশিদের একক থাকে না, কিন্তু যে মাত্রাহীন রাশি মানে যে এককবিহীন হবে এর কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, কোণ, এই কোণ কিন্তু মাত্রাহীন রাশি কিন্তু এর একক আছে। রেডিয়ান, স্টেরেডিয়ান, ঠিক আছে, কোণ, ঘনকোণ, এদের একক হচ্ছে রেডিয়ান, স্টেরেডিয়ান। ঠিক আছে, এরা কিন্তু মাত্রাহীন রাশি কিন্তু এদের একক রয়েছে। ঠিক আছে, তো আমরা আরও কিছু এককবিহীন মাত্রাহীন রাশির এক্সাম্পল দেখে নেব। দেখো আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব এবং কোণ, এগুলো হচ্ছে মাত্রাহীন রাশি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? এবার দেখো, এবার তাহলে অপশানে আমাকে কি বলেছে? আপেক্ষিক গুরুত্বের মাত্রা। কিন্তু আমরা তো কি জানলাম যে আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি, তাই তো অপশানে কোথাও মাত্রাহীন রাশি লেখা নেই।
মাত্রা তো দেয়া রয়েছে, তাহলে কী করবো আমরা? দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার শূন্য মানে 1, তাহলে এম টু দি পাওয়ার শূন্য মানে কি হবে? 1। যে কোনো কিছু টু দি পাওয়ার শূন্য থাকা মানে সেটা কিন্তু 1 হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি। ধরো আমরা বললাম 5 টু দি পাওয়ার শূন্য মানে কিন্তু 1, আবার 6 টু দি পাওয়ার শূন্য এটা মানেও কিন্তু 1, ঠিক আছে? তাহলে কোনো কিছু টু দি পাওয়ারে, ঠিক আছে, কোনো কিছুরই যদি পাওয়ারে শূন্য থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তার মানটা 1 হয়। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 এবং টি টু দি পাওয়ার 0। তাহলে দেখো এগুলো সব কিন্তু 1, তাই তো? তো সেই জন্যই বলা হচ্ছে এটা মাত্রাহীন রাশি। তো অনেক সময় ঘুরিয়ে অপশান কিন্তু এরকমও থাকতে পারে, যে অপশানে মাত্রাহীন কিন্তু লেখা না থাকতেও পারে, ঠিক আছে? এর মানেই হচ্ছে এটা মাত্রাহীন। বোঝা গেল প্রত্যেকের কি বলতে চাইলাম আমি? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে সিজিএস পদ্ধতিতে জলসম, ঠিক আছে, এই জলসমের একক কি? ওয়াট, কিলোগ্রাম, গ্রাম এবং অপশান ডিতে আছে পাউন্ড। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা সিজিএস পদ্ধতিতে জলসমের একক? ঠিক আছে, তো তার আগে আমরা জেনে নেব জলসম জিনিসটা কি। দেখো কোনো বস্তুর জলসম মানে হচ্ছে সে বস্তুর তাপগ্রাহিতা বাই হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে? তো এবার আমরা জেনে নেব তাপগ্রাহিতা কি। দেখো কোনো বস্তুর তাপগ্রাহিতা মানে হচ্ছে বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে জলসম সমান কি পেলাম? তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ, আবার তাপগ্রাহিতা সমান পাচ্ছি বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি? দেখো আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। কি বললাম? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে দেখো আমাকে কি বলেছে, জলসময়ের সিজিএস পদ্ধতিতে একক। তাই জলসম সমান কি জানলাম আমি, যে বস্তুর তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ। আবার দেখো তাপগ্রাহিতা সমান পাচ্ছি কি, বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ। তাহলে এবার আমি যদি আপেক্ষিক তাপটা, ঠিক আছে, কি বললাম, আপেক্ষিক তাপের একক কি পাচ্ছি, ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড। তাহলে আমি যদি ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেডটা বসাই, এখানে ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। এবং দেখো বস্তুর ভর, ভর মানে হচ্ছে এম, ঠিক আছে, এটা হচ্ছে তাপগ্রাহিতা। তাহলে আমাকে এবার কি বার করতে বলেছে, জলসম। জলসম সমান কি, এই তাপগ্রাহিতা, ঠিক আছে, এটা তাপগ্রাহিতা পেলাম, এই তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ মানে কি, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ধরো আমরা এটা কাটাকাটি যদি করে নিই, তাহলে দেখো এই ক্যালোরি ক্যালোরি কেটে যাবে এবং হচ্ছে এম এবং হচ্ছে এই ডিগ্রি সেন্টিগ্রেডগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে? তাহলে পড়ে থাকবে কি, শুধুমাত্র গ্রাম, ঠিক আছে? মানে এভাবে কিন্তু তোমাকে এককটা বার করতে হবে। ধরো তুমি জলসমের একক ভুলে গিয়েছো, ঠিক আছে, তখন তুমি কীভাবে এককটা বার করবে? তুমি জানো তাপগ্রাহিতার একক জানো, তুমি আপেক্ষিক তাপের একক জানো, তখন তুমি এই পদ্ধতিটা যদি তুমি অ্যাপ্লাই করো, তখন তুমি কিন্তু ইজিলি এই জলসমের এককটা বের করে নিতে পারবে। নাহলে আমাদের মুখস্থ রাখতে হবে, আর কিছুই নয়, ঠিক আছে? জাস্ট আমি তোমাদের স্টেপটা দেখিয়ে দিলাম, এই কাটাকাটিটা তোমরা করে নিও, ঠিক আছে? তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে জলসম একক কী পেলাম, গ্রাম, এবং এসআই পদ্ধতিতে পেলাম কেজি। এবং তাপগ্রাহিতার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার কেলভিন। এবং দেখে নাও আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড এবং এটা সিজিএস পদ্ধতিতে, আর জুল পার কেজি কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে এই লিস্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে সিজিএস পদ্ধতিতে জলসমের একক পেলাম কি, গ্রাম, ঠিক আছে? কি বললাম, গ্রাম। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মেট্রো নাম,
ঠিক আছে, কি কাজে ব্যবহার করা হয়? দেখো মেট্রোনম কি কাজে ব্যবহার করা হয়? অপশান এতে আছে মেট্রো রেলে গতিবেগ মাপার জন্য, ঠিক আছে। অপশান বিতে আছে রকেট উৎক্ষেপণের সময় সময় পরিমাপের জন্য। অপশান সিতে আছে উচ্চ তাপমাত্রায় অনুগতিশক্তি পরিমাপের জন্য। এবং অপশান ডিতে আছে সুপারসনিক জেট প্লেন এর গতিবেগ পরিমাপের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে সময় পরিমাপের জন্য কিন্তু মেট্রোনম ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে
পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বৈদ্যুতিক রোধের এসআই পদ্ধতিতে একক কি? দিয়ে দেখো চারটে অপশান রয়েছে, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম এবং জুল। তাহলে এই চারটে এককের মধ্যে রোধের এসআই পদ্ধতিতে একক কোনটা হবে? দেখে নাও, অপশান সি হবে সঠিক উত্তর, মানে ওহম। ঠিক আছে, তাহলে রোধের এসআই পদ্ধতিতে একক হলো ওহম। বোঝা গেল? এবার আমরা মনে রাখবো এগুলো, যে তড়িৎ প্রবাহ মাত্রা যার এসআই পদ্ধতিতে একক হচ্ছে অ্যাম্পিয়ার, বৈদ্যুতিক রোধের তো পেলামই ওহম, তাপের হচ্ছে জুল এবং তড়িৎ বিভবের হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে একক, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে কিসের বেগ পরিমাপ করার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এই এককটা ব্যবহার করা হয়? ঠিক আছে, এই চারটে দেখো, অপশানে চারটে রয়েছে, ম্যাগলেভ, চিতাবাঘ, বুলেট ট্রেন এবং জাহাজ। এই চারটে অপশানের মধ্যে কোনটার বেগ পরিমাপ করার জন্য আমরা নটিক্যাল মাইল পার আওয়ার এই ইউনিটটা ইউজ করে থাকি? তো জেনে রাখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জাহাজ। ঠিক আছে, তো নটিক্যাল মাইল পার আওয়ার, ঠিক আছে, এটাকে এক কথায় বলা হচ্ছে কিন্তু নট। মনে রাখবে 1 নট সমান 1.15 মাইল পার আওয়ার। ঠিক আছে, তো এবার আমরা এই প্রসঙ্গে তোমাদের এখানে আমি তোমাদের দুটো ব্যাপারে ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে এই দ্রুতি এবং বেগ, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ঠিক আছে, একটু জেনে রাখো। আমি তোমাকে বলছি, ধরো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু। ঠিক আছে, তুমি এরকম করে এরকম করে এরকম করে এখানে এসে পৌঁছালে। ঠিক আছে, এই পথ ধরে তুমি এসে পৌঁছালে। আর একটা ধরো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, ছাড়ো এটাই ধরো, এইটা দিয়েও হয়ে যাবে। এবার ধরো তুমি এখান থেকে তুমি এখানটাতে এলে, তাহলে দেখো তুমি এই পথ ধরে এর করে আস্তে আস্তে তুমি ধরো, আমি বলছি টোটাল 40 মিটার তুমি অতিক্রম করেছো, 40 মিটার। আর এই যে তুমি এখান থেকে এখানে এসেছো, এটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40 মিটার, এটা হচ্ছে 10 মিটার। তুমি কিন্তু আলটিমেট এখানে এসে পৌঁছেছো। তুমি কিন্তু যদি এরকমভাবে চলে আসতে তাহলে কিন্তু হতো, কিন্তু তুমি জাস্ট পথটা ঘুরে এসেছো, এঁকে মেঁকে এসে তুমি এখানে পৌঁছেছো। তাহলে তোমার মনে রাখবে এটা হচ্ছে দ্রুতি, এই 40 মিটার, ঠিক আছে, পার সেকেন্ড, বা তুমি যতটা টাইম নিয়েছো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার দ্রুতি। আর এই যে তুমি স্মরণটা করলে, এই যে তোমার এখান থেকে অরিজিনালি তুমি কি হলো, দেখো তুমি কিন্তু এই পজিশান থেকে এই পজিশানে এলে, তুমি সেটা কোন দিক দিয়ে এসছো কিন্তু সেটা দেখার দরকার নেই, তোমার স্মরণ কী হলো, তুমি এখান থেকে এখানে এসে পৌঁছালে, এইটুকুই তোমার স্মরণ হলো, তাই তো। তো এটা হচ্ছে স্মরণ, মানে একক সময়ের ব্যবধানে বস্তুর স্মরণকে বলবো আমরা বেগ। ঠিক আছে, আর কোনো গতিশীল বস্তু দ্বারা একক সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে, ঠিক আছে, এই যে তুমি এতটা ডিস্টেন্স কিন্তু অতিক্রম করেছো, এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে দ্রুতি। এবং একক সময়ের ব্যবধানে তোমার স্মরণটা হয়েছে, দেখো স্মরণ হয়েছে কিন্তু আলটিমেট তোমার এখানটা, তুমি এখান থেকে এখানে এসেছো, আলটিমেট স্মরণ তোমার কিন্তু এই 10 মিটার হয়েছে, এটা হচ্ছে বেগ। ঠিক আছে, একক সময়ের ব্যবধানে কোনো বস্তুর স্মরণকে সেই গতিশীল বস্তুর বেগ বলবো। এবং দ্রুতি হচ্ছে গতিশীল বস্তু দ্বারা একক সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো মনে রাখবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এদের একক কিন্তু সেম, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতি হলে কী হতো, সেন্টিমিটার পার আওয়ার, সরি কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে দেখো এটা শুধু কি পেলাম, এটা হচ্ছে স্কেলার রাশি দ্রুতি এবং এটা হচ্ছে ভেক্টর রাশি। এই হচ্ছে বেসিক ডিফারেন্স দ্রুতি এবং বেগ। অনেকে কিন্তু গুলিয়ে ফেলে এই জায়গাটা, অনেকে দ্রুতিকে বেগ ভাবো আবার বেগকে দ্রুতি ভেবে না। এই বেসিক ডিফারেন্সটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? ঠিক আছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা এসআই পদ্ধতিতে বস্তুর পরিমাপের একক? কেলভিন, ক্যান্ডেলা, মিটার এবং অপশান ডিতে আছে মোল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, মোল। তাহলে পদার্থের পরিমাণের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মোল। ঠিক আছে,
তাহলে মিটার, মিটার দেখো দৈর্ঘ্যের একক। ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক। কেলভিন হচ্ছে উষ্ণতার একক। ঠিক আছে, এগুলো সব হচ্ছে এসআই পদ্ধতিতে একক। দীপন প্রাবল্যের পেলাম ক্যান্ডেলা, উষ্ণতার হচ্ছে কেলভিন, দৈর্ঘ্যের পেলাম মিটার এবং পদার্থের পরিমাণের পেলাম মোল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব, এটা কে প্রবর্তন করেন? ঠিক আছে, এই রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতাবাদ এটা কে প্রবর্তন করেন? টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন, জেমস ওয়াট এবং অপশান ডিতে আছে মেঘনাথ সাহা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, ইনি এই রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতাবাদ কিন্তু প্রবর্তন করেন। ঠিক আছে, এবার আমরা এই প্রসঙ্গে জেনে নেব টমাস আলভা এডিসন ইনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, মেঘনাথ সাহা থিওরি অফ থার্মাল আয়নাইজেশন প্রবর্তক এবং আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব কিন্তু তিনি প্রবর্তনা করেন। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে প্রত্যেককেই, প্রতিটা এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। তোমাদের আমি আগেই বলে রেখেছি, আবারও বলছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা এবং অপশান ডিতে আছে জগদীশচন্দ্র বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, ইনি এই বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি? ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে, এদের মধ্যে কোনটা মাত্রাহীন রাশি এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখে নাও, অপশান এতে আছে কোণ, চাপ, আপেক্ষিক গুরুত্ব এবং অপশান ডিতে আছে বাষ্প ঘনত্ব। দেখো একটু আগে আমরা এই প্রশ্নটা কিন্তু পড়েছি যে মাত্রাহীন রাশি ব্যাপারটা কী। দেখো কোণ আমরা পড়লাম এই মাত্রাহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি এবং বাষ্প ঘনত্ব কিন্তু মাত্রাহীন রাশি। তাহলে কোনটা মাত্রাহীন রাশি? নয়। ঠিক আছে, দেখো এই নাবাচক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এখন খুব আসে। ঠিক আছে, কোনো একটা প্রশ্নের শেষে টুক করে একটা 9 লিখে দিয়েছে, এই 9টা কিন্তু আমাদের পরীক্ষার সময় চোখে আসবে না। ঠিক আছে, ও মাত্রাহীন রাশি, তুমি একটা অপশান দেখে করে দিয়ে চলে এলে। ঠিক আছে, কিন্তু যেখানে 9টা লেখা রয়েছে এটা কিন্তু আমাদের চোখে অনেকেরই আসবে না। ঠিক আছে, তাই প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং ধীরে সুস্থে পড়তে হবে। ঠিক আছে, তো দেখে নাও তাহলে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কেননা চাপের কিন্তু মাত্রা আছে। ঠিক আছে, চাপ সমান কি জানি? চাপ সমান আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবং চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। ঠিক আছে, আর মাত্রাহীন রাশি কী কী একটু আগে আমরা পড়লাম, আরও একবার বলে দিচ্ছি দেখে নাও। আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব এবং কোণ। ঠিক আছে, এগুলো হচ্ছে মাত্রাহীন রাশি। আর চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও চাপের মাত্রা কী। ঠিক আছে, চাপের মাত্রাটা কী সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কীভাবে মাত্রা বের করতে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, ঠিক সেই প্রসেসে আমাকে করে তোমরা অ্যান্সারটা কমেন্টে দিয়ে দিও। ঠিক আছে, আর চাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? পাইরোমিটার, গাইগার মুলার কাউন্টার, ব্যারোমিটার এবং অপশান ডিতে আছে অল্টিমিটার। তাহলে চারটে যন্ত্রের মধ্যে কোনটি আমাদের তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো মনে রাখবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, গাইগার মুলার কাউন্টার। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসঙ্গে জেনে নেব ক্যালোরিমিটার হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ এবং স্ফেরোমিটার কোনো তলের বক্রতা পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আর পাইরোমিটারতে একটু আগেই পড়লাম উচ্চ উষ্ণতা। ঠিক আছে, উচ্চ উষ্ণতা পরিমাপ করতে পাইরোমিটার। ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ, আর অল্টিমিটার কি বললাম? অল্টিমিটার হচ্ছে উচ্চতা। ঠিক আছে, উচ্চতা পরিমাপ করতে অল্টিমিটার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই।
পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে স্টিম ইঞ্জিন নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? পাস্কাল, জেমস ওয়াট, টরিসেলি এবং অপশান ডিতে আছে নিউটন। তাহলে এই চারজন বিজ্ঞানীর মধ্যে কোন বিজ্ঞানী স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস ওয়াট। ঠিক আছে, মনে রাখবে বিজ্ঞানী জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এবার আমরা এই প্রসঙ্গে জেনে নেব পাস্কাল ইনি তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র প্রবর্তন করেছিলেন। জেমস ওয়াট, এটা তো বললাম স্টিম ইঞ্জিন। টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র, গতিসূত্র, তারপর নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র আমরা পড়েছি। তো মনে রাখবে নিউটনের মহাকর্ষ সূত্র রয়েছে, গতিসূত্র রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রসঙ্গে এগুলো কিন্তু মনে রাখবো। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? দেখো, যাদের এই চ্যাপ্টারের বেস ক্লিয়ার থাকবে তারাই হচ্ছে এই প্রশ্নের উত্তর করতে পারবে। এই একক, মাত্রা এগুলো তো অনেকে মুখস্থ করে দেয়, কোন যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ করে স্টুডেন্টরা মেরে দেয়। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার থাকবে, স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে বেসিক ডিফারেন্স, মৌলিক একক লব্ধ এককের মধ্যে বেসিক ডিফারেন্স কি রয়েছে, যাদের এগুলো ক্লিয়ার থাকবে তারাই কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে। তো দেখে নাও, বলছে কি নিচের কোন স্কেলার রাশিটি, ঠিক আছে, এই চারটের মধ্যে কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? দেখো অপশান এতে রয়েছে ক্ষেত্রফল, এটা প্রথমেই বাদ হয়ে যাবে কারণ এটা ভেক্টর রাশি। অপশান এ আমার প্রথমেই এলিমিনেট হয়ে যাবে। এবার দেখো পড়ে রয়েছে ক্ষমতা, দ্রুতি এবং ভর। ঠিক আছে, দেখো ভর মানে হচ্ছে জাস্ট এম, মাস, তো এখানে আমরা একটি একক পাচ্ছি, তাই তো। এবার দেখে নাও দ্রুতি, দেখো দ্রুতি মানে একটু আগে আমরা কি পড়লাম যে L/T, তাই তো। লেংথ বাই টাইম, এখানে আমরা দুটো মৌলিক একক পাচ্ছি, একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে টাইম। তাহলে আমার পড়ে রইল কি ক্ষমতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান বি, ক্ষমতা। ঠিক আছে, এবার ক্ষমতা কিভাবে যে 3টি মৌলিক একক নিয়ে গঠিত হয় সেটাই দেখো। আমরা ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান জানি কার্য বাই সময়, তাই তো। এটা কিন্তু আমরা জানি যে একক সময়ে কাজ করার হারকেই বলা হচ্ছে কিন্তু ক্ষমতা। তাহলে কার্য করার হার যদি ক্ষমতা হয় তাহলে কৃতকার্য বা কার্য সমান কি? বল গুণিত সরণ। ওই যে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বস্তুর সরণের গুণফলই হচ্ছে কার্যের পরিমাপ, তাই তো। তাহলে কার্য সমান কি পেলাম? বল গুণিত সরণ। আবার বল সমান কি পাচ্ছি? ভর গুণিত ত্বরণ। তাহলে দেখো ভর গুণিত ত্বরণ পাচ্ছি আমি বল, তাই তো। তাহলে দেখো এই ভর মানে কি এম ইন্টু L(T⁻²) হচ্ছে ত্বরণ, এর সাথে হচ্ছে আমাকে কি করতে হবে? সরণটা গুণ করতে হবে, তাহলে আমি কিন্তু কৃতকার্য পেয়ে যাব, তাই তো। তাহলে এর সাথে যদি আমি একটা এল গুণ করে দিই তাহলে আমি কৃতকার্য পেয়ে গেলাম। এবার এই কৃতকার্য বাই সময় দেখে নাও, L(T⁻²) এবং দেখো এখানে পেয়ে যাচ্ছি কিন্তু আরেকটা এলের জন্য L² করে দিচ্ছি এবং বাই সময়। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো mL²T⁻⁻1, এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা। তাহলে দেখো এখানে 3টে এককে কী পাচ্ছি? একটা হচ্ছে মাস, একটা হচ্ছে লেংথ, একটা হচ্ছে টাইম। এই 3টেই কিন্তু মৌলিক একক। মাস পেলাম, লেংথ পেলাম এবং টাইম পেলাম। ঠিক আছে, এই 3টেই হচ্ছে মৌলিক একক। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে? যে 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি। তাহলে আমার অপশান বি হলো সঠিক উত্তর। ঠিক আছে, যারা এইভাবে বেসটা ক্লিয়ার করে রেখেছো তাদের কিন্তু এই প্রশ্নের উত্তর করা কোনো ব্যাপারই নয়। যারা মুখস্থ করে রেখেছো তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা করতে সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে? জলের তড়িৎ বিশ্লেষণে কোন যন্ত্র সাহায্য করে? পোটেনশিওমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার, ভোল্টামিটার। ঠিক আছে, তাহলে অ্যামমিটার, ভোল্টমিটার, ভোল্টামিটার এবং পোটেনশিওমিটারের মধ্যে কোন যন্ত্র তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে? মনে রাখবে অপশান ডি, ভোল্টামিটার। ঠিক আছে, দেখো ভোল্টামিটার তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে, আর ভোল্টমিটার, ভোল্ট এটা বিভব প্রভেদ পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে এবং পোটেনশিওমিটার কোষের তড়িৎচালক বল মাপতে ব্যবহার করা হচ্ছে।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নকে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে স্প্রিং তোলা যন্ত্র এর সাহায্যে কি মাপা হয়? ভর, ভার, ভরভার এবং অপশান ডিতে রয়েছে কোনোটাই নয়। তাহলে দেখো স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা কী পরিমাপ করি? মনে রাখবে বস্তুর ভার বা ওজন পরিমাপ করি। ঠিক আছে, বস্তুর ভার আর ওজন কিন্তু একই জিনিস, এটা গুলিয়ে ফেলো না, যেমন ভার বা ওজন একই জিনিস। ঠিক আছে, তাহলে বস্তুর ভার মাপা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, আর বস্তুর ভর মাপা হচ্ছে সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে। এই জায়গাটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলো এবং এই প্রশ্ন কিন্তু বিগত বছরে অনেক পরীক্ষা এসেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, বলছে অপটিক্যাল ফাইবার কোন কাজে ব্যবহার করা হচ্ছে? যোগাযোগ, উইভিং, বাদ্যযন্ত্রে, খাদ্য প্রক্রিয়াকরণে। তো মনে রাখবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাতে। ঠিক আছে, দেখো আমরা এই যে টেলিযোগাযোগের ক্ষেত্রে যে ইন্টারনেট, ওয়াইফাইয়ের মধ্যে ইন্টারনেট পরিষেবা, এগুলো সব কিছু কিন্তু এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, তো মনে রাখবে এই অপটিক্যাল ফাইবার আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, কি বললাম, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই নীতির উপর কিন্তু কাজ করে এই অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, কি বললাম, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই নীতির উপর কিন্তু এই অপটিক্যাল ফাইবার কাজ করে এবং এটা সিলিকা বা প্লাস্টিকের তৈরি হয়। ঠিক আছে, মোটামুটি টেলিকমিউনিকেশনের কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তারপর এই যে ডেটা এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই সব কিছু এই অপটিক্যাল ফাইবারের জন্য। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কী? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, কি বললাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে আমার অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে এদের মধ্যে কোনটি, এই 4টে অপশান রয়েছে, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? দেখো ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ মাপতে ব্যবহার করা হয়, থার্মোমিটার উষ্ণতা মাপতে ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দেখো পিকোমিটার কিন্তু কোনো কিছু পরিমাপ করতে ব্যবহার করা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। ঠিক আছে, 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12 মিটার বা 10⁻10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পিকোমিটার কী পেলাম, দৈর্ঘ্যের একক। ঠিক আছে, কোনো রকম মাপক যন্ত্র নয়। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এটাই হচ্ছে আজকের সেটের শেষ প্রশ্ন। ওই নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ? বেগ, বল, ভরবেগ এবং শক্তি। দেখো প্রথমেই তোমাদের আমি এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তাই 4টে অপশানের মধ্যে কোনটি হবে স্কেলার রাশির উদাহরণ? তো জেনে রাখো শক্তি হবে স্কেলার রাশির উদাহরণ, মানে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো মনে রাখবে স্কেলার রাশি কিন্তু মান আছে, অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে। ঠিক আছে, আর এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব এগুলো হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খুবই বড় চ্যাপ্টার, তো আমি আরেকটা ক্লাস এই চ্যাপ্টার থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করলাম যেগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, তোমাদের আমি প্রথমেও বলেছি আবারও বলছি, কোনো পরীক্ষাতে সায়েন্স থাকলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এমনটা কিন্তু খুবই কম হয়েছে। তো যে কোনো এক্সামের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা আমি বোঝাতে পেরেছি প্রতিটা প্রশ্নই, এবং আরেকটা ক্লাস আমি এই চ্যাপ্টার থেকে নেক্সট দিন নিয়ে আসবো। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তো সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, আমাদের লক্ষ্য এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর সেকেন্ড ব্যাচে এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। যেই ব্যাচটির টোটাল কোর্স ফি হচ্ছে 1499 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, পরে কিন্তু কোনো রকম এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস কিন্তু আমাদের নেই।
ঠিক আছে। তো এই ব্যাচে তোমরা কি পাবে, প্রতিটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে এবং তার সাথে টোটাল 20টি ফুল মক টেস্ট। তোমাদের যে 115 নম্বরের পরীক্ষা হবে সে 115 নম্বরে 20টি ফুল মক টেস্ট পাবে এবং তার সাথে পেয়ে যাবে তোমরা প্রতিদিন প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে। এবং এই সব কিছুর জন্য তোমাকে পে করতে হবে মাত্র 1499 টাকা। আর কোনো রকম কোনো এক্সট্রা চার্জ কিন্তু আমাদের এখানে নেওয়া হয় না। ঠিক আছে, তো যাদের আরও ডিটেলসে জানার দরকার রয়েছে তারা আমাকে এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। তোমাদের স্ক্রিনে আমি নাম্বারটা লিখে দিয়েছি, এই নাম্বারে আমাকে কল করে নিও। ঠিক আছে, বোঝা গেল, এই নাম্বারে আমাকে কল করে নিও। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে গিয়ে ডিটেলস কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।